ফর গডস সেক প্লিজ ফোকাস অন এক্সামস। পরীক্ষাগুলোর উপর গুরুত্ব দাও। আমরা কিন্তু কোনো কার্পণ্য করছি না। তুমি এক শব্দও বলতে পারবে না যে আমি প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের কোনো দুর্বলতা আছে, খাতা মূল্যায়নের ক্ষেত্রে আমাদের কোনো গাফলতি আছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো উইক পয়েন্ট আছে, নাই। তাহলে তুমি গ্যাপ দিয়ে তুমি যদি মিস করো তাহলে আসলেই তুমি এটা আর কভার করতে পারবে না। অবশ্যই পরীক্ষাগুলোকে গুরুত্ব দিয়ে দেওয়া। কিছু স্টুডেন্ট আছে অনেক ভালো, মানে খুব ভালো, এগুলো সবগুলো ক্যাটার হয়ে যাবে। এখানে যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, খাতাগুলো যেভাবে মূল্যায়ন করা হচ্ছে, তুমি অন্তত এইটুকু নিশ্চিত থাকতে পারো বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্মে এটা করা হচ্ছে না। ইভেন এখানেও ওই যে পরীক্ষা, এবং প্রতিটা পরীক্ষাতে তোমাকে রিটেনের ম্যাথটা করানোর চেষ্টা করা হচ্ছে, ইংলিশের ইমপ্রুভমেন্টের জন্য কাজ দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা বিষয়কে পড়িয়ে এসে এই বিষয়গুলো ফর গডস সেক প্লিজ তুমি পরীক্ষাটাকে গুরুত্ব দিও। কথা বুঝছো? আবারও বলছি, যদি কোনো কারণে কোনো গ্যাপ তুমি রেখে চলে যাও, পুরো জীবনের জন্য এই গ্যাপ আর কখনো তুমি ফাইন্ড আউট করতে পারবে না। তুমি সবসময় তারপরে দোষ দিবা, ভাইবা বোর্ডে এরকম হয়েছে, রিটেনে আমার উপর অবিচার হয়েছে, দেশের কোটা পদ্ধতির কারণে আমার এই অবস্থা, আমার মামা খালা নাই তাই আমি ভালো চাকরি পাই নাই, এরকম অজুহাতগুলো আসবে। যোগ্য মানুষ কখনো অজুহাত দেয় না। তার যোগ্যতা আছে, তাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। এখন যোগ্যতা কিন্তু যোগ্যতা নিয়ে কেউ জন্মায় না। যোগ্যতার স্তর আছে। প্রাইমারি স্তরে এক ধরনের যোগ্যতা, ইন্টারমিডিয়েট লেভেলে এক ধরনের যোগ্যতা, হাই স্কুল লেভেলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়টা যায় আমাদের জীবনে। তো এর মানে এখন আমরা ওই একেবারে প্রাইমারি লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এর বাইরে কিন্তু বিসিএস লাগে না, এটা তো বুঝছো অন্তত এটুকুতে। এখন যেহেতু ইন্টারমিডিয়েট পর্যন্ত এই 12তম স্তর পর্যন্ত কোথায় কি গ্যাপ রেখে আসছি ওগুলো কভার করাটাই তো প্রস্তুতি, এর বাইরে আর কিছু নাই। তো এর বাইরে আর কিছু জিনিস দরকার, যেমন সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে একটা ইন্টারমিডিয়েট পাস করা স্টুডেন্ট কিন্তু সংবিধানের উপরে ভালো মানের লেখা তার যোগ্যতায় কুলাবে না। যদিও পরিণতি বইতে সে পড়বে, গাইড থেকে মুখস্থ করবে, শিক্ষক পড়াবে, কিন্তু তোমার মেজাজের সাথে তার মেজাজ যাবে না। মনে করো 2041 সালের যে একটা ডেল্টা প্ল্যান আছে বাংলাদেশের, ডেল্টা প্ল্যান নিয়ে অভিজ্ঞতা লব্ধ প্র্যাকটিক্যাল সেন্স থেকে একটা আর্টিকেল লিখতে দিলে একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টের পক্ষে সম্ভব না, কারণ তার ম্যাচুরিটির একটা ব্যাপার আছে, তোমার ভাবনার জায়গাটা। তাহলে তুমি শুধু তোমার ইন্টারমিডিয়েটের পর থেকে মাস্টার্স পর্যন্ত এই পুরো সময়ে তুমি ইমপ্রুভমেন্টের জায়গাগুলোর কাজে লাগবে, ভাইভাতে, লেখালেখিতে টুকটাক, বাকি টোটাল জায়গাটা ইন্টার পর্যন্ত। তো এখন তোমার কোনো গ্যাপ আছে, গ্যাপগুলো কভার করার জন্য আসলে অনেক বেশি সময়ের দরকার আছে, এটা ভুল চিন্তা। কিন্তু আসলে তো প্রিপারেশন লাগবে 2-3 মাস, তুমি এটা বিশ্বাস করো, এর চেয়ে বেশি লাগে না। 2-3 মাস হচ্ছে চোখ বন্ধ করা, ঘর বন্ধ করা, নাওয়া খাওয়া বন্ধ করে পড়াশোনা করা। ওটা না করে ওটাকে আমরা 9 মাস 1 বছর করি। নাওয়া খাওয়া বন্ধ করার দরকার নেই, তুমি জাস্ট পড়াশোনার সাথে একটা কানেক্টিভিটি রেখে এটার প্রতি একটা সিরিয়াসনেস থাকা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি প্রায়োরিটি দেওয়া অন্যান্য কাজের ক্ষেত্রে। তোমার একাডেমিক প্রেশার থাকবে, যেমন কেউ আছে একাডেমিক রেজাল্ট ভালো, তাই তোমার চিন্তা হচ্ছে বিদেশে একটা স্কলারশিপের জন্য করি। আর কোটা সমস্যা নিয়ে তুমি ভাববা কেন? কোটা ছাড়া মানুষ কি চাকরি পায় নাই? আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি সহজভাবে চিন্তা করো, কোনো ভয় পাবা না। মনে করো 2000 পোস্ট আছে, 2000 পোস্টের মধ্যে তোমার 30% কি মুক্তিযুদ্ধ কোটা। এখন 30% মুক্তিযুদ্ধ কোটা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধার সন্তান 30% টিকছে কিনা? টিকবে না তো, তুমি কিসের ভয় পাচ্ছ? তুমি তো একবার সব মিলিয়ে ওখানে 10-12 জন প্রিলিটিকে রিটেন ভাইবা পর্যন্ত গেছে, ওই 10-12 জন জাগা গোল্লায়, আমার টেনশন কিসের? তাহলে কোটা সমস্যা কি ভয়ের কোনো কিছু আছে? আর হচ্ছে আমার তো পোস্ট লাগবে একটা, ও কয়টা পোস্ট নিচ্ছে এটা নিয়ে আমার টেনশন কিসের? আমি বুঝতে পারছি। তাহলে আজকে বিসমিল্লাহ করে এই যে ব্যাপারটা নিয়ে আমি তোমাকে মনোযোগ আকর্ষণ করছি, সেটা হচ্ছে ফর গডস সেক প্লিজ ফোকাস অন এক্সামস। পরীক্ষাগুলোর উপর গুরুত্ব দাও। আমরা কিন্তু কোনো কার্পণ্য করছি না। তুমি এক শব্দও বলতে পারবে না যে আমি প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের কোনো দুর্বলতা আছে, খাতা মূল্যায়নের ক্ষেত্রে আমাদের কোনো গাফলতি আছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো উইক পয়েন্ট আছে, নাই। তাহলে তুমি গ্যাপ দিয়ে তুমি যদি মিস করো তাহলে আসলেই তুমি এটা আর কভার করতে পারবে না। বুঝতে পারছি? কারণ দ্বিতীয়বার যখন তুমি কোচিং করতে যাবে, মনে করো প্রথমবার কোনো কারণে তুমি স্লিপ করে ফেলছো,
এখন দ্বিতীয়বার যখন তুমি কোচিং করতে যাবা, এখানে করো, আবার তোমার কাছে তখন মনে হবে কি হেল্পলাইন মনে ভালো সার্ভিস দেয় নাই, অথচ তোমার বন্ধু কয়েকজন ঠিকই ক্যাডার হয়ে যাচ্ছে একই রকম পরীক্ষায় একইভাবে। তো অন্যখানে গিয়ে তোমার কাছে মনে হবে, অথবা এখানে যদি আবার পড়ো তোমার কাছে মনে হবে এটা এগুলো আমি পড়ছি, ক্লাসগুলো আমি পারি, এগুলো তো আমার করা হয়েছে। কিন্তু গ্যাপটা কোথায় আরো ক্লিয়ার করে বুঝাই। একটা পৃষ্ঠা, একটা পেজ যখন তুমি পড়ো, মনে করো তুমি এই পানিপথের যুদ্ধ, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, এক পেজের মধ্যে একটা সামারি আছে। এই পেজটা যদি তুমি খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে স্লোলি মাথায় হজম করে 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 ডাইজেস্ট করে পড়ো, তাহলে তোমার মাথায় থাকবে। এখন তুমি যদি খুব ভাষাভাবে পড়ে ফেলো, এরপরে কোনো জনমে এটা দ্বিতীয়বার যখন পড়বে তোমার কাছে পড়ছি, তৃতীয়বার যখন পড়তে যাবো তাও মনে হবে তুমি পড়ছি। ওখানে যে কি গ্যাপ আছে এটা তুমি আর ধরতে পারবা না। সুতরাং পড়াশোনার স্ট্র্যাটেজিতে এই ভুলটা যেন না হয়। হোয়াট এভার ইউ আর ডুইং, ট্রাই টু ডু দ্যাট সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি। আমি কথা বুঝতে পারছি? শেষ করার চেষ্টা করবা না, খতম করে কোনো সোয়াব নাই। এটা কোরআন শরীফ না, এটা কোনো ধর্মগ্রন্থ না, বাইবেল না, গীতা না, পড়লে তিলাবাত করলে সোয়াব হবে। বাংলা সাহিত্য পদ্মাবতী আলাউল লেখা, এটা পড়ে কোনো সোয়াব আছে? সোয়াব নাই। তাহলে তুমি সব পাওয়া মনে করে বই শেষ করো, বই শেষ করার দরকার নেই। যা পড়ছি তা আমরা কি করব, লিখতে পারার মতো করে পড়বো। যা পড়ছি তা কিভাবে পড়বো বুঝো নাই? এক পৃষ্ঠা পড়ছো, খাতা বন্ধ, কলম আছে, আমি লিখতে পারি। কারণ আজকে আমি নিজে শেয়ার দিছি, আজকের পত্রিকা নামক একটা কাগজ আছে, ওখানে একটা লেখা আসছে বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষা। এই লেখাটা আমি আজকে আমাদের পেজে আমি কপি করে শেয়ার দিছি, পত্রিকার কলামটা। ওখানে যেটা করছে, তুমি 47 2025 সালে তোমার হিসাব নিকাশ শেষ। এটা অনেক পজিটিভ ব্যাপার না? তো 2025 সালে হিসাব নিকাশ শেষ মানে কি, এর মধ্যেই আমরা প্রিলি দিয়ে দিব, রিটেন দিয়ে দিব এবং ভাইভা দিয়ে দিব। কখন? 25 সালেই। এখন আমরা তো আগে প্রিপারেশন নিচ্ছি, আসলে তোমার পরীক্ষা তো 25 সালে হবে। এখন 25 সালেই তোমার সবকিছু হিসাব নিকাশ শেষ। এখন তোমাকে এর জন্য রিটেনের জন্য প্রস্তুতি নিতে হবে। তুমি কেন কদর করছো না তোমার প্রতিটা পরীক্ষায় আমি রিটেনের জন্য প্রিপারেশন করাচ্ছি? আমি কি তোমাকে এই কমিটমেন্ট দিয়েছিলাম? তুমি তো ভর্তি হয়েছে প্রিলি কোর্সে, তোমার প্রতিটা খাতা মূল্যায়ন, এগুলো যদি আমি এমসিকিউ পরীক্ষা নিয়ে এমনিতে ওএমআর দিয়ে এখানে টুকটাক মেরে দিতাম, হয়ে যেত না? কিন্তু আমি তোমাকে যে রিটেনের ম্যাথগুলো করে একটা ম্যাথ খাতা কাটতে আমার শ্রম যাচ্ছে না? একটা ট্রান্সলেশন বাক্য ঠিক আছে কিনা এটা দেখতে কষ্ট হচ্ছে না? এগুলো তোমাকে আমি রেডি করাচ্ছি, কারণ আগামীবার তুমি রিটেনের জন্য সময় পাবা না। তোমার হিসাব আজকের পত্রিকার কলমটা আজকে আবার পড়ে তুমি রিফাইন করে রিফ্রেশ করে নিতে পারো। ওখানে ক্লিয়ার লেখা আছে 15 দিনে প্রিলি রেজাল্ট দিবে এবং ওই দিনের ডেট দিয়ে দিবে, বা এর 15 দিন পরে রিটেন পরীক্ষা। তার মানে রিটেনের জন্য তোমাকে এখানে আরো অনেক কাজ করাতে হবে। ইভেন আমি মনে মনে সিদ্ধান্ত অলরেডি একটা এই অনেক কাজ রিটেনের করে ফেলতে হবে, বুঝতে পারছি? তা আমি চাই তোমরা ঠিকও এবং এই চাপগুলো নিতে হবে। এখন প্রথম ধাপে যদি অ্যাসাইনমেন্ট টেস্টের পরীক্ষা কম দাও, অথবা পরীক্ষা দিচ্ছ তুমি পাচ্ছ 3 নাম্বার, 50 100 নাম্বারে যদি 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার পাও, দরিদ্রতার একটা লিমিট থাকে। এত গরিব হলে কেমনে হবে, ঠিক না? আবার অনেকে আছো স্টুডেন্ট ভালো, কারণ এখানেই আসলে কেউ ভালো আর যে 7 পাচ্ছে দেখা যাচ্ছে সেই ক্যাডার হবে, কারণ সে তো পরীক্ষা দিচ্ছে, ইমপ্রুভ করবে ডে বাই ডে, একদিন দেখা যাবে সেই বিট করে ফেলছে। এখানে কয়েকজনকে তোমরা কেউই ফেলতে পারতেছো না, একটা কম্পিটিশন তো সৃষ্টি হয়ে গেছে। ইভেন আমরা এখানে হিসাবে দেখছি প্রায় যে যারা পরীক্ষা দিচ্ছে রেগুলার, এর মধ্যে 50% স্টুডেন্ট টিকে যাবে, এরকম ভালো স্টুডেন্ট আসছে তোমাদের ব্যাচে। তো আজকের ক্লাসের টপিকটা সহজ, আর আমি পড়াইলে জিনিসটা বাসায় আর পড়তে হবে না। হ্যাঁ, একেবারে এখানেই আমার সব টপিক ওরকম। আজকে আমাদের বিষয় হচ্ছে কি লেকচার 4 তো ভার